বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস শ্যাওলার পাঠ। আজ এই উপন্যাসের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সঙ্গে থাকুন। আর যারা নতুন এলেন আজকে আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। কেমন? আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো কিছু উপন্যাস আপনাদের জন্য নিয়ে আসতে পারি। কেমন? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পাঠ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা। তিন। রেডিওর ওপর ভেজা গামছা দেখলে আর অবাক হয় না বংশী। বাথরুমে সাবানের তাকে সোনার আংটি কুড়িয়ে পেলেও নয়। তরকারি রাখবার যে প্লাস্টিকের ঝুড়িটা আছে, তার মধ্যে আলু পটলের নিচে যদি খুচরো পয়সা পাওয়া যায়, তাহলে আজকাল সেটাই স্বাভাবিক মনে হয়। কিংবা সপরিবারে বেরোনোর সময় যদি তালা পাওয়া যায় আর চাবি না পাওয়া যায়, তবে বংশী জানে ঠিক আধ ঘন্টা কি 1 ঘন্টায় ধৈর্যের সঙ্গে খুঁজলে চাবিটা বেরোবে, হয়তো আটার কৌটো থেকে কিংবা ফুলদানির ভেতরে কি জুতোর র্যাকে। আজকাল সয়ে গেছে বংশীর, কোনো কিছুতেই অবাক হয় না। শোভেন্দ্রনাথ রেশন আনতে যাবেন বলে তৈরি হয়েছেন। গায়ে হাতে কাচা পিরান, পরনে ধুতি, পিরানের ওপর কোট, কোটের ওপর চাদর, গলায় কমফোর্টার, এক হাতে ছাতা, অন্য হাতে চাল, চিনি, গমের জন্য হরেক মাপের ব্যাগ। টাকাও গুনে গেথে পকেটে পুরেছেন। রেশন কার্ডটা পেলেই রওনা হন। আজ মঙ্গলবার, সপ্তাহে রেশনের প্রথম দিন। আজ বড় ভিড় হয়। তাড়াতাড়ি রওনা হতে পারলে কিছু সুবিধা। ঠিক এ সময়ে জানা গেল রেশন কার্ড পাওয়া যাচ্ছে না। দীপালি শোবার ঘরে বিছানার তোষক অর্ধেকটা তুলে ফেলে বলল, এখানেই রেখেছিলাম তো, ঠিক মনে পড়ছে। মেঝে বসে খবরের কাগজে শেষবার চোখ বুলিয়ে নিচ্ছিল বংশী। মুখ ফিরিয়ে দেখল তোষকের তলায় তার একজোড়া কালো নাইলন মোজা দেখা যাচ্ছে, যা পরশুদিন অনেক খুঁজেও পাওয়া যায়নি। আর পুরো একটা স্ট্রিপ এন্ট্রোকুইনাল, যা গত সপ্তাহ থেকে পাওয়া যাচ্ছে না। এবং দীপালি বারবার বলেছে, ও তুমি দোকানেই ফেলে এসেছো। শোভেন্দ্রনাথ কুণ্ঠিত পায়ে একবার এ ঘরে এলেন। কথা বড় একটা বলেন না, কিন্তু অসহায় চোখে তাকিয়ে রইলেন একটু। বংশী তার বাবার দিকে চাইল। দুজনের চোখই গম্ভীর এবং উদাস। বংশী বলল, আপনি বরং আজ আর না গেলেন। শোভেন, বৌমা বলছিল চিনি ফুরিয়েছে। বংশী, তার কি করবেন, কার্ড যদি পাওয়া যায় তবে তো চিনি। দীপালি দড়াম করে স্টিলের আলমারি খুলে পটাপট কয়েকটা সোয়েটার, গরম জামা নামিয়ে ফেলতে ফেলতে বলল, এখানেই কোথাও আছে, রেখেছিলাম তো, তুমিও একটু খোঁজো না। বংশী জবাব দেয় না। চোখ কাগজের দিকে নামিয়ে বলে, মোজা দুটো তোষকের তলা থেকে বের করে রাখো। দীপালি, আহ, এখন মোজার কথা কেন? কার্ডটা কোথায় তা বলতে পারছে না, কেবল মোজার চিন্তা। শোভেন বংশীর দিকে তাকিয়েছিলেন। বংশীও শোভেনের দিকে তাকালো। বুড়ো মানুষরা বেশি কথা কইবে সেটাই স্বাভাবিক, কিন্তু শোভেনের হয়েছে উল্টো। স্ত্রী বনলতা মারা যাওয়ার পর কমোড পরিষ্কার করার অ্যাসিড খেয়েছিলেন আত্মহত্যা করার জন্য। শেষ পর্যন্ত হাসপাতালের ডাক্তাররা তাকে বাঁচিয়ে দিয়েছিল বটে, কিন্তু ভগবান আর ভাগ্যের ওপর এক অসহায় অভিমানে সেই থেকে তিনি কথা কমিয়ে দিয়েছেন। বুড়ো বয়সে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে একটা লজ্জাও আছে। সব মিলিয়ে মানুষটার স্বাভাবিক নেই, আবার অস্বাভাবিকও বলা যায় না। খুব একটা মাখেন না কোনো কিছুর সঙ্গে, আবার কর্তব্যেও ত্রুটি নেই। ছোট ছেলের জন্য কোঁচা দুলিয়ে পাত্রী দেখতে যান ঠিকই। স্কুলে আজ স্পোর্টস আছে বলে জয় বই খাতা নেয়নি। খুবই আশ্চর্যজনকভাবে তার অ্যালুমিনিয়ামের বইয়ের বাক্সে আচমকা রেশন কার্ড খুঁজে পেল দীপালি। চেঁচিয়ে উঠে বলল, এই তো বললাম না রেখেছি কোথাও। গভীর একটা শ্বাস ছাড়ে বংশী, কথা বলে না। শোভেনও বিনা প্রশ্নে রেশন কার্ড হাত বাড়িয়ে নেন। মৃদুস্বরে বলেন, এটা বরং এখন থেকে আমিই রাখবো খন। খুব ভালো হয় তাহলে বাবা, দীপালি খুশি মুখে বলে,
এত বড় সংসারে কোথায় যে কোনটা থাকে তা কি মনে রাখা যায় বলুন? সংসারের মাপ দীপালি তার সুবিধা মতো ছোট বা বড় করে নেয়। আসলে সংসারে আছে বংশী, দীপালি, জয়, শোভেন্দ্রনাথ আর সব সময়ের একটা ঝি। এটাকে বড় বলো বড়, ছোট বলো ছোট। কিন্তু দীপালি যখন ঝিকে বকে তখন বলে, এইটুকু তো সংসার, কটাই বা বাসন তোমাকে মাজতে হয় রেনুর মা? এই কটা প্রাণীর জন্য আর কী বা কাজ? আবার যখন বংশীকে বকে তখন বলে, এতগুলো লোকের সংসার দেখছো তো, সকাল থেকে কেমন চরকির মতো ঘুরতে হয় আমাকে। একদিন এমন শক্ত অসুখ করবে দেখো আমার, বুঝবে তখন ঠেলা। অন্য কোনো বউ হলে দেখতে। শোভেন্দ্রনাথ রেশনের ব্যাগ নিয়ে রওনা হওয়ার মুখে বংশী একটু আলগাভাবে বলল, অত বোঝা টানবার দরকার কি? ফেরার সময় রিক্সা বা কুলি নিয়ে আসবেন বাবা। শোভেন সম্পূর্ণ অন্যমনস্কভাবে বললেন, বলা বৃথা। বংশী জানে বাবা শরীর থাকতে বোঝা টানা ছাড়বেন না। কুলি বা রিক্সা তাঁর কাছে বিলাসিতা মাত্র। শোভেন্দ্রনাথ যানবাহনেরও ঘোরতর বিরোধী। যেখানে হেঁটে যাওয়া সম্ভব সেখানে হেঁটেই যাবেন সর্বদা। শরীরের খাটুনিতে তার অগাধ বিশ্বাস। শোভেন্দ্রনাথ বেরিয়ে যেতেই দীপালি ঝাঁপিয়ে এসে পড়ে বংশীর মাথার চুল মুঠো করে ধরে বলল, যখন রেশন কার্ড খুঁজে পাচ্ছিলাম না তখন চুপ করে গম্ভীর মুখে বসেছিলে কেন? আর কখনো গম্ভীর হবে? কোথায় গম্ভীর? খুব গম্ভীর ছিলে, ভাবছিলে বউটার কোনো কাণ্ডজ্ঞান নেই। সেসব নয়, বাবা দাঁড়িয়ে আছেন দেখে। ওসব শুনবো না, বলো আর কখনো মুখ গোমড়া করবে? তুমি যে সবসময় জিনিস হারাও। বেশ করি, তবু তুমি রাগ করতে পারবে না। আচ্ছা, না হয় না করলাম রাগ, দেখি। বলে বংশী একটা চুমু খাওয়ার জন্য দীপালিকে সুবিধে মতো ধরবার চেষ্টা করছিল। ওই যা, ভাতের ফ্যান শুকিয়ে যাচ্ছে বলে দীপালি শরীরটা ছাড়িয়ে নিয়ে ছুটতে বেরিয়ে গেল। সকালের দিকে স্নান করতে এখনো একটু শীত করে। ফেব্রুয়ারিতে কলকাতার শীত এলিয়ে যায়, সারা দিন গরমই ভাব। 9টার ভো বাজতেই বংশী খবরের কাগজ ভাঁজ করে উঠে পড়ে। ভিতরের বারান্দায় এসে লুঙ্গি ছেড়ে গামছা পরে নেয়। বারান্দার এক কোণে এক চৌকো রোদ পড়েছে। ছোট পেতলের তেলের বাটিটা সেইখানে পড়ে আছে কাল থেকে। একটা কাক তেল ঠুকরে খাওয়ার চেষ্টা করছে। বাটিটা ঠং করে উল্টে গেল। দীপালি রান্নাঘর থেকে তাড়া দিল, হুস! তেলের বাটিটা কুড়িয়ে এনে বংশী রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে বলে, মেনু কি? দীপালি এ সময়টায় একেবারে নাকের জলে চোখের জলে। ঘুম থেকে দেরি করে ওঠে বলে সকালবেলাটায় কাজকর্ম নিয়ে হিমশিম খায়। প্রায় দিনই বংশীর কিছুটা দেরি করিয়ে দেবেই। প্রশ্ন শুনে দীপালি কড়াইয়ের ডাল সোমবারের কালো জিরে ছেড়ে বলল, আজ খেতে কষ্ট হবে, ডালনাটা করার বোধহয় সময় হবে না। মাছ ভেজে দেবো আর ডাল ভাত হবে না? হলেই হয়। তেলের বাটিটা বাড়িয়ে ধরতে দীপালি বলে, উহ, এই কাজের সময়টায় কেন জ্বালাও বলো তো? নিজে শিশি থেকে ঢেলে নাও। শিশি থেকে তেল নিতে হলে রান্নাঘরে ঢুকতে হয়, কিন্তু ছোট রান্নাঘরটায় তরকারির খোসা, রাজ্যের বাসন, জল আর কৌটোয় এমন বিটকেল অবস্থা যে পা ফেলার জায়গা নেই। মাঝখানে উনুন কোলে দীপালি বসে আছে। বংশী পেটে হাত বুলিয়ে বলল, থাকগে, শীত তো কমেই গেল, তেল আজ না মাখলাম। বংশীর মনটা কেন যেন খারাপ লাগছে। খুব বেশিক্ষণ নয়, সকালের পরই হঠাৎ কেন মনটার মধ্যে একটা চোরা পেরেকের খোঁচা টের পাচ্ছে সে। কিছু একটা কারণ আছে, কিন্তু কারণটা মনে পড়ছে না। বংশীর এরকম হয়, মন খারাপের কারণটা কখনো কখনো একদম মনে পড়ে না, কিন্তু মনটা খারাপ হয়ে থাকে। রোদের চৌকোটায় দাঁড়িয়ে বিনা তেলেই শরীরটা মালিশ করতে থাকে বংশী। ছেলেবেলা থেকেই তার শরীরের গঠন ভালো। স্কুল কলেজে থাকতে বেদম ব্যায়াম করে বেশ মাসল হয়েছিল গায়ে। এখন ব্যায়াম ট্যায়াম ছেড়ে দেওয়ায় পেশিগুলো মিইয়ে গেছে বটে, তবু যা আছে তাও কম নয়। চওড়া কাঁধ, পুষ্ট হাত, আর সবচেয়ে বড় কথা, এখনও তার ভুঁড়িটুড়ি হয়নি। পেটটা তক্তার মতো চ্যাটালো। বহুকাল কারো সঙ্গে মারপিট করেনি বংশী। একবার করে দেখলে হয়, পারে কি না। শিরশিরে বাতাস দিচ্ছে, গায়ে কাঁটা দেয়। ঠান্ডা জল গায়ে ঢালতে কষ্ট হবে, তেল ডলে নিলে কষ্টটা হতো না। বংশীর কিছুতেই মনে পড়ছে না তার মনটা কেন খারাপ। বাবা রেশন আনতে গেলেন। রেশন তুলে একেবারে গম ভাঙিয়ে ফিরতে দেরি হবে। রেনুর মা গিয়ে বড় রাস্তায় থানা গেড়ে আছে। জয়ের স্কুলের গাড়ি এলে জয়কে নিয়ে ফিরবে। বাসাটা এ সময়ে ফাঁকা। এই সুবিধাজনক অবস্থায় বংশীর হঠাৎ ইচ্ছে হলো দীপালিকে রান্নাঘর থেকে পাঁজা কোলে করে তুলে নিয়ে আসে শোয়ার ঘরে। প্রথম প্রথম এরকম সুযোগ পেলে অসময়ের প্রেম তারা অনেক করেছে। একবার ভাতের ফ্যান গালছিল দীপালি, তখন ওহ সে কি কাণ্ড! আরেকবার নিমপাতা ভাজা পুড়ে ঝামা হয়েছিল। বংশীর ইচ্ছেটা হলো বটে, কিন্তু সে নড়ল না। ইচ্ছেটা ভুরভুরি কেটে আবার মনের মধ্যে মিলিয়ে গেল।
আসলে এখন এই প্রেম করতে বড় শরীরের খাটুনি যায়, পরিশ্রম সার বলে মনে হয়। দীপালি রান্নাঘর থেকে চেয়েছিল, মৃদু হেসে বলল, অমন গুন্ডার মতো চেয়ে আছো কেন বলো তো? খাবে যেন আমাকে? না বাবা, তোমার ভাবসাব ভালো নয়, স্নান করতে ঢুকে পড়ো তো। বংশী একেবারে বুদ্ধুর মতো একটু হাসে, তারপর দুর্ঘটনা এড়াতে বাথরুমে ঢুকে যায়। ঢুকে বাথরুমের খোলা দরজা দিয়ে বারান্দার ওধারে মুখোমুখি রান্নাঘরে দীপালিকে দেখিয়ে একটু নাচে, দুহাত ওপরে তুলে হো 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 করে চেঁচায়। সেই শিবনৃত্য দেখে দীপালি চোখ পাকিয়েও হেসে ফেলে। বেরোনোর সময় বংশীর ফর্সা রুমাল পাওয়া গেল না। শার্ট পরতে গিয়েও বংশী খুঁতখুত করে বলে, কাঁচানো জামা নেই নাকি? এই নীল শার্টটা বাড়িতে কেচেছ, কিন্তু ইস্ত্রি করাওনি। কাল অফিসে দু একজন বলছিল জামাটা পুঁটুলি থেকে বের করেছেন নাকি বংশীবাবু? দীপালি অসহায়ের মতো বলে, আর তো নেই, নতুন জামা প্যান্ট করাও বরং কয়েকটা। নেই? বংশী অবাক হয়ে বলে, খুঁজলে কত বেরোবে দেখো। গত মাসে তো লন্ড্রিওয়ালা দুটো জামা হারিয়েছে, আর কত থাকবে? যা আছে সব ময়লা। কাচাওনি কেন? দীপালি গরম হয়ে বলে, আমি একা কত দিক সামলাই বলো তো? বংশী কোঁচকানো হাওয়াই শার্টটাই গায়ে দেয়। যে গেঞ্জিটা পরেছে সেটাও ঘামে ভিজে আঠালো হয়ে আছে, কিন্তু গেঞ্জির কথা আর তোলে না সে। আগুন গরম ভাত খেয়ে বংশীর গা দিয়ে গরম ছুটছে। মোজা জুতো পরবার সময় সে বাইরের ঘরের পাখাটা চালিয়ে নিল, আর ঠিক সেই সময় তার মনে পড়ে গেল মনটা কেন সকাল থেকে খারাপ লাগছে। গতবার সে একটা সিলিং ফ্যান কিনেছে শোয়ার ঘরের জন্য। আজ কাগজে সেই পাখার কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবছর। তার মানে 360 টাকায় কেনা ফ্যানটা এবছর কিনলে 50 টাকার ওপর কম দামে পাওয়া যেত। বিজ্ঞাপনটা দেখার পর থেকেই মনটা বিগড়েছিল। এতক্ষণ অন্য চিন্তায় চাপা পড়ে গিয়েছিল ব্যাপারটা। এক পায়ে জুতোর ফিতে বেঁধে যখন আরেক পায়েও মারতে যাচ্ছে, তখনই আবজানো সদর দরজাটা খুলে দীপালির ছোট বোন রূপালী ঘরে ঢুকল। আরে রূপু যে, কি খবর? রূপালী ভারী ঝলমলে মেয়ে, কালো হলেও টান লম্বাটে চেহারা, মাথায় ঘন চুল, মুখখানায় খরবুদ্ধির ঝিকিমিকি, ভারী মিষ্টি দেখতে। তার উপর ভালো ছাত্রী, ইংরেজিতে হাই সেকেন্ড ক্লাস অনার্স নিয়ে বিএ পাশ করে যাদবপুরে এমএ পড়ছে। আজ রূপালীর মুখখানা কিছু গম্ভীর, চশমার পিছনে চোখ দুখানায় কিছু ঘুমহীনতার ক্লান্তি, মুখে খড়িয়ে ওঠা ভাব। গলার স্বরও ক্ষীণ শোনালো যখন বলল, জামাইবাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। আজ নয়, অন্যদিন বলবো। বংশী ডান পায়ের জুতোটার ফিতে আর বাঁধল না, ছেড়ে ফেলে বলল, তার আর দরকার কি? আজ না হয় অফিসে না গেলাম। কার সঙ্গে কথা বলছো? বলতে বলতে দীপালি পাশের ঘর থেকে পর্দা সরিয়ে উঁকি দিয়ে বলল, ও রূপু, জয়ন্তীর বিয়েতে গিয়েছিলি পরশুদিন? গিয়েছিলাম। ওহ, বাইরে যা রোদ। বলে রূপালী তার মুঠো ভরা রুমালে কপাল মুছতে মুছতে ব্যাগ আর ছাতা সেন্টার টেবিলে রেখে সোফায় বসে। দীপালি বংশীর দিকে চেয়ে বলে, ও কি, তুমি জুতো মোজা ছাড়ছো যে? অফিস যাবে না? না, রূপালী কি যেন বলবে আমাকে, আজ না গেলাম। ইস, যাবে না? ফেব্রুয়ারি মাস মোটে, এর মধ্যে 5 দিন কামাই হয়ে গেছে, সে খেয়াল আছে? ওসব হবে না, যাও শিগগির অফিসে, ছুটি নষ্ট কিছুতেই করতে দেব না। বংশী অসহায় মুখ করে বলে, রূপালীর জরুরি কথা আছে যে। না, কিচ্ছু জরুরি কথা নেই, তুমি অফিস যাও, দরকার হলে রূপালী অন্য সময় এসে বলবে। কেউ বাসায় এলেই হুট বলতে কামাই করতে দেব না তো আর, যাও অফিসে। রূপালী কৃষ্ণ মুখে হেসে বলল, কথাটা তেমন জরুরি কিছু নয়, পরে একদিন বলবো। বংশী শ্বাস ফেলে বলল, সাসপেন্সে রাখলে রূপু, বলে জুতো মোজা পরল, তারপর বেরিয়ে গেল অনিচ্ছুক পায়ে। দীপালি বোনের মুখের দিকে চেয়েছিল, খানিক চেয়ে থেকে বলল, তোকে অমন দেখাচ্ছে কেন? জামাইবাবুকে কি বলতে এসেছিলি? রূপালী মুখ ফিরিয়ে দেয়ালের দিকে চেয়ে বলল, একটা বিশ্রী ব্যাপার হয়েছে। কি হয়েছে? দীপালি খুব শুকিয়ে গিয়ে বলে, ও ফিরে এসেছে। প্রথমটায় বুঝতে পারে না দীপালি, দিশেহারার মতো উঠে এসে রূপালীর পাশে বসে পড়ে বলে, কে ফিরেছে স্পষ্ট করে বলবি তো? হেয়ালি করিস না এখন, বুক কাঁপছে। কিরে? রূপালী ধীরে মুখখানা ফিরিয়ে এনে বলল, সেই যে হিরণময়। দীপালি অবাক হয়ে বলে, সে কি? সে তো কোথায় যেন গুলি খেয়ে মরেছিল। না, সেটা গুজব। তুই দেখেছিস? সত্যিকারের দেখলি নাকি আন্দাজে বলছিস? আন্দাজে বলবো কেন, দেখেছি। ও মা, তাহলে কি হবে? কিছু বললো নাকি তোকে? না। কিছু না? বললাম তো না। কোথায় দেখা হলো? মুখোমুখি দেখা হয়নি এখনো। একদিন দেখলাম যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের ধারে বাটার দোকানের বারান্দায় দাঁড়িয়ে আছে। পরশুও দেখেছি বাজারে। কিছু বললো তোকে?
না, দেখেনি আমাকে, দেখলেও কাছে আসেনি। দীপালি স্তব্ধ হয়ে বসে থাকে কিছুক্ষণ, তারপর খুব ক্ষীণ গলায় বলে, ঠিক দেখেছিস তো? ভুল নয়? রূপালী একটু রেগে গিয়ে বলে, ভুল হবে কেন বলতো? আমি কি চিনি না? দীপালি দরজাটার ছিটকিনি তুলে দিয়ে এসে আবার বসলো, বসে গলা নামিয়ে বলল, কিন্তু সবাই যে বলেছিল হিরণময় অ্যাকশানে মারা গেছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে নয়, চিড়িয়ার মোড়ে। সে তো সবাই জানে, কিন্তু কেউ তো আর চোখে দেখেনি, গুজব রটেছিল। তাহলে এতদিন ছিল কোথায়? দীপালি বাতাসকে প্রশ্ন করে। রূপালী মাথা নিচু করে হাতের তেলোয় থুতনি রেখে বসে রইল। একবার বুঝি রুমালের দলাটা দিয়ে আলতোভাবে চোখের জল মুছল। দীপালি রূপালীর পিঠে হাত রেখে বলল, জামাইবাবুকে সব বলবি? রূপালী প্রথমটায় কথা বলল না, গলা থেকে কান্নার ভাব তাড়াতে চেষ্টা করল খানিক। তারপর বাঁধো বাঁধো স্বরে বলল, ভাবছি কি করব। এতকাল তো সব গোপন করে রেখেছিলাম। যদিও সত্যিই মরে যেত তাহলে তো কথাটা উঠতই না, কিন্তু এখন কথা উঠবে, লোকে জানবে। এখন তো কাউকে কথাটা বলা দরকার, নইলে একা আমি কিছু করতে পারবো না। তোর অমত না থাকলে জামাইবাবুকে সব বলে হেল্প চাইতে পারি। দীপালি স্পষ্ট ভয়ের গলায় বলে, ও কি হেল্প করবে? সে গুন্ডা ছেলেটা যদি ছোড়া টোরা মারে? রূপালী একথায় হাসল না, আস্তে করে বলে, ছোড়া মারবে কেন? জামাইবাবুকে তো আর ঝগড়া করতে বলছি না। না বাবা, ওসব মস্তানরা ভালো কথাও খারাপ ভেবে নেয়। তাছাড়া তোর জামাইবাবু পেট পাতলা মানুষ, সিক্রেট রাখতে পারে না। এসব শুনলে হইচই বাঁধিয়ে দেবে হয়তো, মা বাবা সবাই জানবে। রূপালী একটা বড় শ্বাস ফেলে বলল, এখন পর্যন্ত আমাদের বাড়িতে তুই ছাড়া আর কেউ জানে না। বন্ধুদের মধ্যে একমাত্র বাসবী জানে, কিন্তু তুই বা বাসবী তো আমাকে হেল্প করতে পারবি না। বাসবী বিয়ে হয়ে ডিভিসি চলে গেছে, তুই সংসার নিয়ে ব্যস্ত। আমি কাকে ধরবো বলতো? দীপালি হঠাৎ উঠে বলল, দুটো ভাত খাবি হয়তো, এসব নিয়ে পরে ভাবা যাবে। আর তোর জামাইবাবুকে যদি বলতে হয় তো আমিই বলবো, তোর বলে কাজ নেই, আয়। দীপালি রূপালীকে একরকম জোর করেই খাওয়ার ঘরে টেনে নিয়ে গেল। চার, ডান চোখের ছানি অপারেশনের পর থেকেই চোখের সামনে কালো কালো পোকার মতো কি যেন উড়ে উড়ে বেড়ায়, কখনো চুলের মতো কি যেন ভাসতে থাকে। প্রথম প্রথম কালো পোকাগুলোকে উড়ন্ত মশা মনে করে দুহাতে চড়চাপড় দিতেন শোভেন্দ্রনাথ। তারপর ভুল ভাঙল, মশা টশা নয়, চোখের মধ্যেই এই বিন্দুগুলো ভাসে। বিন্দুগুলোকে ঠাহর করে দেখবার চেষ্টা করেন মাঝে মাঝে, তখন সেগুলো দৌড়ে নানা দিকে সরে সরে যায়, আবার ফিরে আসে। ভারী জ্বালাতন। ডাক্তার বলেছিল ওগুলোর কোনো ওষুধ নেই, সারে যদি তো এমনিই সেরে যাবে, না সারলেও ক্ষতি নেই। কিন্তু মুশকিল হলো, ওই চোখের পোকা নিয়ে শোভেন্দ্রনাথের এক বাতিক হয়েছে। যখন তখন দরকারি কাজের সময় হঠাৎ সব ভুলে ওই পোকাগুলোর দিকে তাকিয়ে দেখেন, সেগুলো দৌড়তে থাকে, আর শোভেন্দ্রনাথ তখন তাদের পিছু ধাওয়া করতে গিয়ে চোখ ফেরাতে থাকেন, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এই করতে গিয়ে মাথাটাও নানা দিকে ফিরতে থাকে, কখনো উঁচু করে নিচু করে, বাঁয়ে ঘুরিয়ে ডাইনে ফিরিয়ে। যখন তিনি চোখের সেই দুরন্ত লেজওয়ালা কালো শয়তানগুলোকে দেখেন, তখন লোকে তাঁর দিকে চেয়ে অবাক হয়, ভাবে পাগল নাকি। লোকে কি ভাবে তা নিয়ে শোভেনের মাথা ব্যথা নেই। আসলে ওই পোকা দেখতে গিয়ে অনেক সময় কাজের ক্ষতি হয়। রেশনের দোকানে আজ লাইন পড়েছে, বাইরের রোদে খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে শোভেন প্রথম কমফোর্টার তারপর কোট খুলে ফেললেন। তাও তেজালো রোদে ঘাম হচ্ছিল খুব। সামনে একজোড়া দক্ন ঝি লাইনে দাঁড়িয়ে কেবল বকবক করে যাচ্ছে। পিছনে কালিকাটরার ছিট কাপড়ের দোকানদার হরিপদ আরেকজনকে ডেকে গতকাল চাঁদপুর সম্মেলনীতে কি হলো তার বিবরণ দিচ্ছিল। শোভেন বড় একটা কথাটথা বলেন না কারোর সঙ্গে, অন্য কেউ সহজে বলে না তার সঙ্গে। লাইনে এই চুপচাপ বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে না শোভেনের। সময়টা তো কেটে যায়, রোদ আলো মানুষজন দেখতে পান, রাস্তাঘাটে কত কি ঘটে, একা লাগে না। বেলা চড়ল, রোদ চড়ল, এক পা দুপা করে লাইন এগোলো। সবশেষে টাকা জমা দিয়ে যখন চাল গম চিনির ওজন দেখবেন, ঠিক সেই সময়টায় মনঃসংযোগ রাখতে পারলেন না। হঠাৎ নজর চলে গেল চোখের শয়তান পোকাগুলোর দিকে। পোকা দেখতে দেখতে মুখটা ওপর বাগে তুলে ফেলেছেন, ডাইনে ঘোরাচ্ছেন ঘাড়। ঠিক সেই সময় রেশন দোকানের কর্মচারী নেপাল
চাল গম চিনি মেপে ব্যাগে ভরে ফেলেছে। বলল, নিন দাদু, হয়ে গেছে। শোভেন লজ্জা পেলেন না, কিন্তু ক্ষুণ্ণ হলেন মনে মনে। একেই তো কেজিতে 1-1.5-200 করে কম মাপে এরা, তার ওপর চোখ না রাখলে পাল্লা কোন দিকে ঝুঁকিয়ে কি মাপ দেবে সে কে জানে। নেপালটা সুবিধের ছেলেও নয়, পাকা হাতের চোর। মনে খুঁতখুঁতুনি নিয়ে শোভেন ডান হাতে 7 কেজি গমের ব্যাগ আর বাঁ হাতে ঠুকরি আতপ চালের হালকা ব্যাগটা টেনে নিয়ে বেরিয়ে আসেন। ওই যা, বুড়ো হলেন নাকি? চিনির কৌটো চালের ব্যাগে ভরে নিতে ভুল হয়ে গেছে। নেপাল ডাকছে। ফিরে চিনির কৌটো নিয়ে বলেন, আজ ময়দা দিল না, সুজিও নেই। ভাবতে ভাবতে হাঁটেন। আজকাল যা কিছু ভাবেন সবই চাল ডাল সবজি মাছ তেল মশলার ভাবনা। সংসার বা রোজগার কোনোটাই তার নয়, ছেলের। তবু তাঁর মাথা ভর্তি এইসব চিন্তা। রাসু বলে, তোমার মাথাটাই গেছে শোভেন। ভেবেচিন্তে শোভেন্দ্রনাথও দেখেছেন তার মাথাটা সত্যিই গেছে। এককালে এই দুনিয়ার ভালো মন্দ নিয়ে কত কি চিন্তা ছিল। পলিটিক্স, খেলা, পুজো, গান বাজনা, থিয়েটার, বায়োস্কোপ, মেয়ে ছেলে, সাহিত্য, বেড়ানো, কত কিসে মাথা ভরে থাকতো। আজকাল দুনিয়ার আর কিছুতেই মন যায় না। মনটা খালি কৌটোর মতো ঢাকনা বন্ধ করে দম আটকে পড়ে আছে। রেশন সেরে গম পেশায় কল থেকে গরম সাদা আটা ব্যাগ ভরে নিয়ে রাস্তায় নামলেন শোভেন। এখনও বেশ ভারী জিনিস বইতে পারেন, হাঁটতেও পারেন খুব। শ্লেষা সত্ত্বেও শরীরটা কিছু খারাপ নয় তার। অবশ্য রাসুর সঙ্গে তুলনা চলে না। রাসুর বয়স তার মতোই, কিন্তু এখনও দানবের মতো চেহারা। 5-7টা ডিম, আচ্ছের মাংস কি 20টা রসগোল্লা চোখের পলকে খেয়ে নিতে পারে। তার থাবড়া খেলে এখনও গড়পড়তা জোয়ানরা মাটি নেবে। মনের জোর সাংঘাতিক। রাসুর বউ মরেছিল যৌবনকালে, তারপর থেকে বুকে করে 2টো ছেলেকে মানুষ করেছে। শোভেন যেমন বনলতা মারা যাওয়ার পর খ্যাপাটে হয়ে গিয়েছিলেন, রাসুর ধাত তেমন নয়। বউ মরার পর তার মেয়ে মানুষের অভাব হয়নি। ফিরে বিয়ে করল না বটে, তবে ফুর্তি করতে ছাড়ত না। কলকাতার সব কটা খারাপ পাড়া ছিল তার নখদর্পণে। ছেলেরা বিয়ে করার পর সংসারে অশান্তি, কারো সঙ্গে তখন আর বনে না রাসুর। বউ দুটো নাকি মহাবজ্জাত। তখন রাসু এসে একদিন বলল, পরশুদিন 2টো ছেলেকেই জুতিয়ে তাড়িয়েছি বউ শুদ্ধ। শোভেন অবাক হয়ে বলেন, বলো কি, জুতোলে? কথার জুতো, চামড়ার জুতোর চেয়ে তার জ্বালা ঢের বেশি। প্রায় ঘাড়ে ধরে বের করে দিলাম। বাড়ি আমার নিজের, পয়সাও আমার নিজের, কার পরোয়া করি হে? শোভেন নিজের ছেলেদের বড় ভালোবাসেন, তাই ছেলেদের বাড়ি থেকে বের করে দেওয়ার কথায় বিরক্ত হয়ে বললেন, খুব বাহাদুরির কাজ করলেন নাকি? রাসু জলজলে চোখে খানিক শোভেনের দিকে চেয়ে থেকে বলল, এ কাজ তোমার দ্বারা হওয়ার নয়, তুমি হচ্ছে ম্যাড়া। দেখো না আদিনাথের হাল। তার একটা মাত্র ছেলে, কত আদরে মানুষ করেছে। এখন ছেলের বউ খেতে দেয় না বলে উকিলের কাছে গিয়েছিল ছেলের নামে মামলা করবে বলে। উকিল বলল, আইনে কোথাও নেই যে ছেলে মা বাপকে খেতে দিতে বাধ্য, কাজেই মামলা হলো না। তখন পুলিশের কাছে গিয়ে নালিশ করলো, জনে জনে বলে বেড়াতে লাগলো। হলো কি তাতে কাঁচকলা। ছেলে আর বউ বাড়ি দখল করে গ্যাঁট হয়ে বসে রইল, আর আদিনাথ সস্ত্রীক গিয়ে কোন মঠে ঘর ঝাড় দিচ্ছে কি বাসন মাজছে। আমার সেসব নেই, কলজের জোর রাখি, বুঝলে? রাসুর কলজের জোরের বহর এখানেই শেষ হয়নি। এর মাস 2 পরে ফের বিয়ে করল। বেশি দিনের কথা নয়, গত অগ্রহায়ণে। পাত্রী কিছু ফেলনাও নয়, একটা স্কুলের হেডমিস্ট্রেস, বয়স্কা কুমারী, চেহারাও কিছু খারাপ না। এখন বেশ আছে তারা। সিনেমা দেখে, বেড়ায়, বঙ্গ সংস্কৃতি থেকে শুরু করে প্ল্যানেটোরিয়াম কিছু বাদ রাখে না। ফুর্তির ধুম লাগিয়েছে। বিয়ের পর শোভেনের কাছে সস্ত্রীক একবার এসেও ছিল। স্ত্রীসহ তাকে নিজের বাসায় দেখে শোভেন অপ্রস্তুত। কেবল মনে মনে ভাবেন, না জানি বংশী আর বৌমা কি ভাবছে ওদের সম্বন্ধে। হয়তো রাগ করবে কি হাসাহাসি করবে পরে। ওমা, লজ্জা যা তা শোভেন্দ্রনাথেরই। রাসুর লজ্জা শরমের বালাই নেই। এসে মহা হইচই বাঁধিয়ে দিল। 50টা টাকা ফেলে দিয়ে বংশীকে বলল, যা গিয়ে মোগলাই পরোটা আর মুরগি নিয়ে আয়, আমার বিয়ের খাওয়া। টাকাটা অবশ্য নেয়নি বংশী, তবে দীপালি সেদিন রান্না করে খুব খাইয়েছিল দুজনকে। খেতে বসে রাসু দীপালির দিকে চেয়ে বলল, বৌমা, আমার ছেলের বউরা যদি ঠিক এরকম যত্ন করে দুবেলা দুটি খেতে দিত, তাহলে আর ঝামেলা ছিল না। আর আমার বায়নাক্কাও তো কিছু নেই। জানো তো, বিধান রায়ের আমলে আমি একবার ইন্ডিপেন্ডেন্ট এমএলএ হয়েছিলাম। বোনের মোস্তাটানোই ছিল স্বভাব। চিরটাকাল বাইরের কাজ আর পলিটিক্স করে কেটেছে, ঘরের যত্নও পায়নি, চাইও নি। কিন্তু আমাকে গুরুত্বটা কম দিতে শুরু করেই ফ্যাসাদ বাঁধালো। ঘরে থাকি না তো থাকি না, কিন্তু যখন ঘরে থাকি তখন আমি বাঘের বাচ্চা। এটা বুঝতে না পেরেই ওরা চালে ভুল করেছিল।
তারপর যখন তাড়িয়ে দিলাম, তার কয়েকদিন পর কে যেন এসে বলল আমার ছোট ছেলে নাকি কাকে বলেছে, বাবা আর কদিন, বাড়ি আর টাকা তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সেই শুনেই মাথায় রক্ত চড়ে গেল। ঠিক করলাম যদি মরি তাহলেও যেন ওরা আমার সম্পত্তি নিরঙ্কুশ ভোগ করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। সেই রোখেই ফের সংসার করলাম, নইলে এই বুড়ো বয়সে বিয়ে করতাম নাকি। শুনে শোভেন্দ্রনাথ বৌমার সামনে লজ্জায় মরে যান আর কি। কিন্তু আশ্চর্য, দীপালি খুব সুন্দর মুখ করে বলল, আপনার আবার বুড়ো বয়স কি? আপনি ছেলে ছোকরাদের হার মানান। রাসুর বউয়ের বয়স বছর 40, গায়ের রংটি কোমল কালো, মুখে শ্রী আছে, তবে ছাত্রী শাসন করতে করতে কয়েকটা রুক্ষ রেখা ফুটেছে মুখে। মাথার চুল ঘন নয়। সে এসব শুনে মিষ্টি মিষ্টি হাসছিল। কেউ যে কাজ করলে সবাই নিন্দেমন্দ করে, রাসু তা করলে লোকে ততটা খারাপ দেখে না। রাসুর কপাল, দ্বিতীয় পক্ষের বউ নিয়ে এসে দিব্যি বংশী আর দীপালির সঙ্গে হইচই করে গেল। আর এমনই ঠোঁটকাটা যে যাওয়ার আগে দীপালিকে দরজার আড়ালে নিয়ে সবাইকে শুনিয়ে বেশ উঁচু ফিসফিস স্বরে বলে গেল, এবার দেখো তোমার শ্বশুরকেও 7 পাকে বাঁধবার জন্য কাউকে পাও কিনা। লজ্জা পেও না বৌমা, সব বুড়োরই বিয়ের ইচ্ছে থাকে, তোমার শ্বশুরেরও আছে। ধরে পড়ো যদি, তো দেখবে খুব রাজি। শোভেন্দ্রনাথ আজকাল সহজে উত্তেজিত হন না, তবু সেদিন শালাকে জুতোতে ইচ্ছে হয়েছিল। কিন্তু তিনি উত্তেজিত হলে হবে কি, রাসু চলে যাওয়ার পরই দীপালি বলে ফেলল, রাসু কাকার সঙ্গে বেশ মানিয়েছিল নতুন বউকে না? পাশের ঘর থেকে শোভেন্দ্রনাথ শোনেন বংশী জবাব দিল, বিয়ে করে রাসু কাকা ভালো কাজ করেছেন, চেহারাই পাল্টে গেছে। রাসুর কথাই ভাবেন শোভেন্দ্রনাথ, যা করে তা খারাপ হলেও লোকে খারাপ দেখে না, যা করে তা ঢাক পিটিয়েই করে, আর সামালটাও দেয় ভালো। পলিটিক্স করে করে হাড় পেকে গেছে। অবশ্য কেউকেটা হতে পারেনি কোনোদিন, কিন্তু 24 পরগনার অনেক জায়গায় মানুষের হয়ে খুব খেটেছে বরাবর। ভূতের বেগার, প্রতিবারই ভোটে দাঁড়িয়ে হারত। সেবার বাংলা বিহার মার্জার নিয়ে বাঙালিরা কংগ্রেসের ওপর খেপে যাওয়ায় সেই তককে এক দুর্বল কংগ্রেস ক্যান্ডিডেটকে হারিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে জিতে গিয়েছিল রাসু, ওই একবারই। সে যাই হোক, রাসুর ভোগ সুখ দেখে শোভেনের বড় হিংসে হয়। কথাটা মিথ্যে নয় যে বুড়োদের ভিতরে বিয়ের ইচ্ছে থাকে। বনলতা যখন মরল তখন শোভেন সবে রিটায়ার করেছেন, এই তো বছরখানেকের কথা। বউ মরবার সঙ্গে সঙ্গে শোভেন কি যে একটা অন্ধকার দেখলেন চারধারে, তিষ্ঠতে পারেন না, বুকটা খালি খালি লাগে, মাথাটা ঝিম করে ওঠে থেকে থেকে, রাতে দুঃস্বপ্ন দেখে একা বিছানায় চেঁচিয়ে ওঠেন। সেই অবস্থায় এক দুপুরে ভূতে পেল। বেসিনের তলায় অ্যাসিডের বোতল ছিল একটা, বেশি ছিল না তাতে। তলানি একটু অ্যাসিড মুখে ঢেলে দিলেন। অ্যাসিড যে এত টক হয় আগে জানা ছিল না। সে এক বিভৎস টক, মুখ জ্বলে ছাই হয়ে গেল। বেশিরভাগই ফেলে দিলেন, অল্প একটু পেটে গিয়েছিল। চেঁচানি শুনে ছেলে বউ ছুটে এলো। মরলেন না, একটা লজ্জা নিয়ে বেঁচে রইলেন। মানুষ আরও কত খারাপ কাজ করে মাথা উঁচু করে বেড়াচ্ছে, তিনি একটুখানি সেই যে মরার চেষ্টা করেছিলেন তার জন্য আজও মিইয়ে আছেন। বনলতার শোকের চেয়েও এখন সেই লজ্জাটাই বেশি। আর যখন খুব একা লাগে, যখন বুকের মধ্যে অনেক কথা ফেনিয়ে গাঁজিয়ে ওঠে, তখন মনে হয় বউয়ের মতো আপনজন কাউকে পেলে হতো। ভারী বোঝা টেনে দোতলায় উঠতে কোনো কষ্ট হচ্ছে না, দম ফুরোচ্ছে না, পা কাঁপছে না। শরীর এখনো যথেষ্ট শক্ত আছে। যৌবন ক্ষমতাও কি নেই? সবই আছে। তবু লোকে বলবে বুড়োর বিয়ে, রাসুকে বলবে না, কিন্তু তাঁর বেলায় ঠিকই বলবে। পাঁচ। খুব ভোরবেলা ঘুম ভাঙল কোকিলের ডাকে। একটু শব্দেই আজকাল ঘুম ভেঙে যায়। সারা রাত কত রকমের যে শব্দ ওঠে চারপাশে, আর কতবার যে ঘুম ভাঙে হিরণময়ের। তবে ঘুমটা তার খুব বড় কথা নয়। বলতে কি, এমন অপরিষ্কার আর অস্বস্তিকর ঘুম খুব কম লোকেই ঘুমোয়। ঘুমের মধ্যে প্রায় সময় সে ভয়, আতঙ্ক, পড়ে যাওয়া, দৌড়ানো, এইসব বিচ্ছিরি স্বপ্ন দেখে। যে ঘরটায় সে শোয় সেটা একটা ভীষণ অবিশ্বাস্য রকমের ছোট দর্জির দোকান, লম্বায় 5 ফুট, চওড়ায় আরও কম। কাপড় কাটা কাঁচি আর ছুঁচ, কাপড়ের টুকরো সব রাখবার জন্য একধারে একটা তক্তা পাতা। তক্তার গায়ে একটা পা মেশিন,
রাত 10টা কি 10:30টায় উপেন যখন কাজ শেষ করে বাড়ি যায়, তখন দোকানঘরটা হিরণময়ের দখলে আসে। হিরণময় 5 ফুট 11 ইঞ্চি লম্বা, তার মানে গড়পড়তা বাঙালির চেয়ে খানিকটা মাথায় উঁচু। সে কতটা লম্বা তা তার মনে পড়ে দর্জি ঘরে শোবার সময়। মাত্র 5 ফুট বাই 4.5 ফুট একটা কাঠের তক্তপোষে শুতে গিয়ে যে শরীরটাকে তার কত ভাঁজে ভাঁজ করতে হয়। আপাতত অবশ্য এর চেয়ে ভালো বন্দোবস্তের কথা হিরণময় ভাবতেই পারে না। যাদবপুরের সব এলাকা তার পক্ষে নিরাপদ নয়। বিজয়গড়ের যে এলাকায় তার বাসা, তার আশেপাশে এখনও বহু চোখ তাকে খুঁজে বেড়ায়। সান্ত্বনা এটুকুই যে সে অন্তত যাদবপুরের একটা এলাকায় ঢুকতে পেরেছে। পালবাজারে রেল লাইনের ধারে উপেনের দোকানের এই আশ্রয়টুকু এখন স্বর্গের সমান। দিনের বেলা সে যে সেন্ট্রাল রোডের মোড়ে গিয়ে দাঁড়ায়, 8B বাস স্ট্যান্ডের দোকান ঘরে গিয়ে বা ইউনিভার্সিটির মাঠে গিয়ে কখনো বসে, এইটুকুই অনেক স্বাধীনতা। পরশুদিনও মঙ্গল রায় বলছিল, হিরু, তুমি যে এলাকায় ঢুকেছ তা কিন্তু আওয়াজ দিয়েছে। কীরকম? হিরণময় জিজ্ঞেস করেছিল। কি আর বলি বলো, সেদিন কাঠমিস্ত্রি ফেতনের গোলায় কয়েকজন কথা চালাচালি করছিল। তুমি যে মরনি তাতে অনেকেই খুশি নয়। হিরণময় সেটা জানে। রোজ রাতে বাড়ি যাওয়ার সময় উপেন তার সেলাই মেশিনের ওপরের কলটা খুলে একটা ব্যাগে ভরে নিয়ে যায়। এমন নয় যে হিরণময়কে চোর বলে সন্দেহ করে, আসলে ওটা উপেনের অভ্যাস হয়ে গেছে। হলদি কাঠের পলকা পাল্লা দিয়ে দোকানের দরজা হয়েছে। এ দরজা 3টে লাথিও সইতে পারবে না। চোরের ভয়ে বরাবরই উপেনের মেশিন, কাঁচি আর কাপড় চোপড় সব নিয়ে যাওয়ার অভ্যাস। উপেন চলে গেলে সে অন্ধকার দোকান ঘরে একটা মোম জেলে বসে। মোম জ্বালতেই হয়, কারণ বাল্বটাও উপেন খুলে নিয়ে যায়। এটা না খুললেও পারত, কতই বা দাম একটা বাল্বের। কিন্তু বড় সাবধানী মানুষ সে, আর জবরদস্ত গোয়ার, যা নিজে ভালো বুঝবে তাই করবে। তাই হিরণময়কে মোম জ্বালতেই হয়। ন্যাংটো খাটটার ওপর বসে সে তখন 1টা 2টো 3টে চারমিনার খেতে থাকে নাগাড়ে। এই সময়ে সে কোনো চিন্তা করে না, স্মৃতিমন্থন করে না, রাগে না, কাঁদে না। দেয়ালের মতো, কাঠের মতো নির্বিকার হয়ে থাকে। দরজা বন্ধ, ঘরের বন্ধ বাতাসে মোম জ্বালে। অল্প দূর দিয়ে বোঁ বোঁ ইলেকট্রিক ট্রেন চলে যায় 1টা 2টো। কোথা থেকে বাসন মাজার শব্দ আসে। 2টো অল্প বয়সী ছেলে, বোধহয় কোনো চায়ের দোকানের বয় হবে, এ সময়টা দেদার গল্প জুড়ে দেয়, আর মাঝে মাঝে আয় তুতু বলে একটা কুকুরকে ডাকে। অল্প দূরে একটা পুকুর আছে। পুকুরের পাড়ে একটা টিনের চালওয়ালা লম্বা পাকা ব্যারাক বাড়ি, কয়েকটা দোকান ঘর আছে, একটা আশ্রমও আছে সেখানে। পুকুরের ধারে ময়লা পড়ে পড়ে জঞ্জালের পাহাড় জমেছে, কটু গন্ধ আসে মাঝে মাঝে। দর্জি ঘরে মোমের শিখার দিকে নিষ্পলক তাকিয়ে সিগারেট খেতে থাকে হিরণময়। এদিকটা ফাঁকা বলে রাতের দিকে একটু শীত করে। বহুকাল হলো গায়ে দেওয়ার মতো কিছু নেই হিরণময়ের, তবে বন্ধ ঘরে শীত লাগে না বড় একটা। 3টে বা 4টে সিগারেটের পর হিরণময় যখন ফুঁ দিয়ে বাতি নেভাতে যায়, তখন প্রতি রাত্রে তার মেশিনের চৌকো গর্তটা নজরে পড়ে। মেশিনের পাদানির ওই গর্তটা বড় বিপজ্জনক। এটার ওপরেই সিগারেট আর দেশলাই রাখে সে। রাতে যতবার ঘুম ভাঙে ততবার সিগারেট খাওয়া তার স্বভাব। কিন্তু অন্ধকারে হাতড়ে সিগারেট খুঁজতে গিয়ে বহুবার হাতের ধাক্কায় এই ফুটো দিয়ে সিগারেটের প্যাকেট পড়ে গেছে। সিগারেটের প্যাকেট পড়লে অসুবিধা ততটা নয় যতটা দেশলাই পড়ে গেলে। সিগারেট পড়লে দেশলাই জেলে খোঁজা যায়, কিন্তু দেশলাই পড়লে অন্ধকারে খুঁজে পাওয়া এক হাঙ্গামা। মেশিন চালানোর চৌকো পেডালটায় পড়লে পাওয়া যায়, ছিটকে পড়লে ভারী মুশকিল। সিগারেট দেশলাই একাধবার তক্তাটার ওপর রেখেও দেখেছে, কিন্তু শোয়ার পর ঘুমের মধ্যে কখন মাথা বা হাতের চাপে চ্যাপ্টা হয়ে যায়, কখনো বা পড়ে যায়, নয়তো পাশ ফেরার সময় পিঠের তলায় ঘাড়ের নিচে খোঁচা মারে। এইসব সমস্যায় আপাতত হিরণময়কে ব্যস্ত রাখে। একজন 5 ফুট 11 ইঞ্চি মানুষ 4.5 বাই 5 ফুট তক্তায় কি করে শুতে পারে, মেশিনের ফুটোয় দেশলাই যাতে পড়ে না যায় তার জন্য মানুষের কি করার আছে, বন্ধ ঘরে মোম নিভিয়ে দেওয়ার পর যে পোড়া গন্ধ জমে ওঠে তা কি করে তাড়ানো যায়। সমস্যা আরও আছে। উপেনের দর্জি ঘরের দোকানের মেঝেটা পোক্ত নয়, মাটির সঙ্গে প্রায় সমান করে ভিত গাঁথা হয়েছে। ভিতের সিমেন্টও 50% মাটি। ফাটা ভাঙা সেই মেঝে ইতিমধ্যে ইঁদুর গর্ত খুঁড়েছে। একটা জল নিকাশের ফুটো দিয়ে বাইরের বহু জীব চলে আসে। ছুঁচো, বাচ্চা বেড়াল, আরশোলা, শুঁয়াপোকা, কালো রঙের ছোট বিছে। রাতে তারা উৎপাত করে। কানে একবার একটা কেন্ন ঢুকেছিল। এই সব মনে রেখেই হিরণময় তক্তাপোষের ন্যাংটো খড়খড়ে কাঠের ওপর গায়ের জামা কাপড় শুদ্ধ শুয়ে পড়ে। নিজের গায়ের গন্ধ এখন তার সয়ে গেছে, লাগে না তেমন নাকে। তবে দাড়ি গোঁপগুলো একটু চুলকোয়, মাথায় খুব সম্ভব উকুন হয়েছে, সেগুলোও বড় সুরসুরি দেয়।
ছারপোকাও আছে অঢেল, আর আছে মশা, মশা আর মশা, অনন্ত, অবাধ, অবিশ্বাস্য। সারা রাত ধরে তারা শুষে নেয় হিরণ্ময়কে। তোমাকে একটা ভালো বিছানাও কেউ দিতে পারল না হিরণ্ময়। এমন নয় যে গত 5-6 বছর তুমি বিছানায় শুয়েছ, কিন্তু তবু তোমাকে অন্তত একটা লম্বা চৌকি কেউ দিতে পারত। খুব বেশি তো চাওনি তুমি হিরণ্ময়, বা হয়তো খুব বেশি কিছু চেয়েছিলে। অল্পে সুখ নেই ঠিকই, তবে দুঃখই বা কি? যে বৃহৎ পাওয়া গেল না, তার কথা মনে করে এইসব অল্প পাওয়াকে তুচ্ছ করা যায় হিরণ্ময়? তবু ভালো, এইসব ছোটোখাটো সমস্যা নিয়ে ব্যস্ত থাকো বলে তোমার কত গুরুতর কথা বিস্মরণ হয়ে যায়, কত খারাপ স্মৃতি আসতে পারে না, কত মুখ মনে করে দীর্ঘশ্বাস পড়ে না। বরং এর জন্য ওই মেশিনের ফুটো, তক্তপোষের ন্যাংটো কাঠ, ছারপোকা ইঁদুরদের ধন্যবাদ দিও হিরণ্ময়। ওরা তোমাকে বাঁচিয়ে রেখেছে। হাঁটু মুড়ে চিত হয়ে শুয়ে হিরণ্ময় ভোরের কোকিলের ডাক শুনছিল। কোকিলের ডাক শুনে তেমন কিছু মনে পড়ল না, শুধু মনে পড়ল কোকিল ডাকছে। হ্যাঁ, এইটুকু মাত্র। এখনও যে সে কোকিলের ডাককে কোকিলের ডাক বলে চিনতে পারছে, সেইটাই তো এক মস্ত লাভ। বাসি মুখে সিগারেট বড় বিস্বাদ, তেতো কড়া। কাশি উঠল একটা, চোখে জল এলো। কাশতে কাশতে সে জিভ থেকে এক কুচি তামাক ফেলে থুক করে। মেরুদণ্ডে কাঠ ফুটছে, বালিশ নেই বলে হাতের ওপর শোয়া অভ্যাস, তাতে মাঝে মাঝে হাতের ডিমে ব্যথা করে, এখন করছিল। আরও কিছুক্ষণ শুয়ে থাকতে পারে সে। উপেন 8টার আগে আসে না। কোকিলটা খুব গলা খেলাচ্ছে, উঠছে নামছে তার ডাক। শুনতে শুনতে হিরণ্ময় মোটা প্যান্টের উপর দিয়ে উড়ু চুলকোয়। কুঁচকিতে ময়লা জমেছে ঢের, দাদের চাকা দাগও দেখা যায়। কিছু করার নেই, এইসব নিয়েই সে আছে। তাছাড়া দাঁত কিছু খারাপও নয়, চুলকালে ভারী আরাম। চুলকোতে গিয়ে একটা মনের ব্যথায় হঠাৎ এক পলকের জন্য থমকে গেল বুক, আবার চলল। তবে মনে পড়ল ঠিকই, একটা কথা মনে পড়ে গেল। উচিত হলো না মনে পড়া। হিরণ্ময় পাশ ফিরে শুলো আবার। কবে যে কি করে যে তার সব যৌন অনুভূতি চলে গেল, নিস্তব্ধ আর নিস্তরঙ্গ হয়ে গেল, তা সে বুঝতেই পারেনি। হঠাৎ একদিন টের পেল সেই মহামূল্যবান ব্যাপারটা আর নেই। কি করে হলো? অনেক ভেবে হিরণ্ময় একটা আন্দাজ করে। সেবার গোসাবায় খুব মার খেয়েছিল বাজারুয়াদের হাতে। সেই মারেই কি? না। তবে বাঁকুড়া কলেজ হোস্টেলে পুলিশের ভয়ে যেবার দোতলা থেকে লাফ দেয় তখন? যাগ্গে, বেলা হলে ঝামেলা বাড়ে, জলের বড় অনটন এদিকে। হিরণ্ময় উঠে পড়ে। মোমবাতিটা কাল অনেকক্ষণ জ্বলেছে, গলা মোম স্তূপ হয়ে জমে আছে মেশিনের ওপরের কাঠে। উপেন বিরক্ত হয়, রোজই কাঁচির ডগা দিয়ে মোমের চিহ্ন ঘষে তুলতে তুলতে বলে, কবে যে কাঠে আগুন ধরবে? হিরণ্ময়ের নখে এখন প্রচণ্ড ধার, লম্বা নখের নিচে নীল ময়লা। মোমটা তুলে মেশিনের ড্রয়ারে গুঁজে দেয় সে, তারপর নখ দিয়ে যতটা সম্ভব মোমের চিহ্ন তুলে ফেলে। দিনের বেলাটা ভারী চমৎকার, কিছু ভাববার নেই, অঢেল জায়গা চারদিকে ছড়ানো, যেদিকে খুশি যেখানে খুশি চলে যাও, কোনো বাধা নেই। কিন্তু রাতটার বড় বায়নাক্কা। তখন চারধারে দেয়াল চাই, মাথার উপর ছাদ চাই, দরজার ছিটকিনি চাই, জানালার গরাত চাই, বিছানা চাই, বালিশ। লাইনের ধারে পেচ্ছাপ সেরে সে বাজারে এসে একটা দাঁতন কেনে। কিনতে গিয়ে মনে পড়ল পয়সা খুব বেশি একটা নেই। অবশ্য আজই যোগুর মাইনের তারিখ, তাই খুব একটা পয়সা নিয়ে ভাবে না হিরণ্ময়। আলো খুব একটা ফোটেনি এখনো, বেশ শীত শীত ভাব আছে। জলের কলে আজ বড্ড ভিড় লেগেছে। হিরণ্ময় সেদিকে একবার তাকিয়ে হাঁটতে হাঁটতে পুকুর ধারে চলে এলো। পুকুরের জল বড় নোংরা, সারাদিন জঞ্জাল পড়ছে, জল ঘুলিয়ে থাকে সারাদিন। তবু এই সকালে ময়লা থিতিয়ে খানিক পরিষ্কার লাগছে। জীবাণুর চিন্তা বহুকাল ছেড়ে দিয়েছে সে। আজকাল যা খুশি শরীরে ঢুকিয়ে দিতে পারে। তার শরীরের দুটো জিনিস এখনও চমৎকার, দাঁত আর চোখ। এখনও একদিন দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয় না। আর তার চোখের দৃষ্টি এখনও বাইনাকুলারের মতো, যত দূর পর্যন্ত দেখতে পায় স্পষ্ট পরিষ্কার। উবু হয়ে যখন মুখ ধুচ্ছিল তখন শুনল পুকুর পাড়ে আশ্রম ঘরে কে যেন একা বসে প্রার্থনা করছে চেঁচিয়ে, রাধা স্বামী নাম जो गावे सोई तरे, कल कलेश सब नाश, सुख पावे सब दुঃख हरे। কথাগুলো সবই প্রায় বুঝতে পারে সে, কেবল কলকলেশ শব্দটার মানে বুঝল না। সুরটা এত সুন্দর যে মনটা ভিজে যায়।
উদাস পবিত্র হয়ে যায়। আশ্রম ঘরে সুধাংশু নামে একটা লোক থাকে, ভারী নিরীহ, আলাপ আছে। একদিন বলেছিল, দীক্ষা নেবেন দাদা? হিরণময় জবাব দিয়েছিল, দীক্ষা তো একবার নিয়েছি, রেড বুক ছুঁয়ে। বাজারে আর দোকানে জায়গাটা গিজগিজে, সারা কলকাতায় এখন দোকান। প্রত্যেকটা মানুষই হয় ক্রেতা নয়তো বিক্রেতা। না বেছে যে কোনো একটা দোকানে ঢুকে পড়লে হিরণময়। চা। বাজারে গুটি দুই দোকান চেনে হিরণময়, যাদের ভিতরের উঠোনে খাটা পায়খানা আছে। চিনতে দেরি হয় না এসব। গত 5 বছর ধরে যত জায়গায় গেছে সব জায়গাতেই এসব জিনিসগুলো সবার আগে খুঁজে নিতে হয়েছে। অভ্যাসে চোখ তৈরি হয়, অনুভূতি জেগে ওঠে। চা খেয়ে সে উঠে গেল, প্যান্ট জামা শুদ্ধ 1 মগ জল নিয়ে ঢুকে গেল নির্দিষ্ট জায়গায়। বেরিয়ে এসে যখন প্যান্টের বোতাম আটছিল, তখন মনে হলো, যাক বাবা, সারাদিনের জন্য ফ্রি এখন। এই প্রাকৃতিক কাজগুলো বড় টেনে রাখে। হাগো, মতো, খাও, শরীর থাকলে কত রকমের ধকল। মেশিন, কাপড়, কাঁচি আর বাল্ব নিয়ে উপেন এসে গেছে। বসে জিলিপি খাচ্ছিল। সিগারেটের প্যাকেট নিতে হিরণময় ফিরে এলে উপেন একবার তাকালোও না। ধূপধুনোর একটু গন্ধ পাওয়া যাচ্ছে দোকান ঘরটায়। সকালবেলাটায় ভারী ভালো লাগে গন্ধটা। অভ্যাস বসে হিরণময় বলল, সব ঠিক আছে? জিজ্ঞেসেরও মানে হয় না, জবাবেরও মানে হয় না। অপমান গায়ে না মাখতে বহুদিন হলো শিক্ষা পেয়েছে হিরণময়। মারধরই গায়ে লাগে না তো অপমান। হিরণময় বলল, ডুপ্লিকেট চাবিটা আজ আমি নিয়ে যাচ্ছি উপেনদা, ফিরতে রাত হবে। উপেন এ কথাটা একদম উপেক্ষা করল, জবাবই দিল না। হিরণময় জবাব প্রত্যাশাও করেনি। উপেন যে তার ওপর বিরক্ত এটা বুঝতে এক লহমাও লাগে না। তবে কিনা উপেনের উপায়ও নেই। দুর্বল লোক, ভীতু, বিয়ে টিয়ে করেনি। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে থাকতো, খেত, পয়সা দিত। সে বাড়ির একটা বড়সড় মেয়ের সঙ্গে কি করে যেন শরীরের সম্পর্ক হয়ে গেল তার। কিন্তু মানুষটা ধর্মভীরু, ভালো মানুষ গোছের। মেয়েটা আর তার বাড়ির সবাই জো পেয়ে ভয়ঙ্কর গণ্ডগোল শুরু করে। পাড়ার ছেলেদের হাতে ঠ্যাঙানি খেয়ে মরেই যেত উপেন। ঠিক সেই সময় নকশাল ছেলেরা তাকে বাঁচায়। সেই দলে হিরণময় ছিল। আত্মীয় বাড়ি থেকে উপেনকে তুলে এনে পার্টিতে নাম লিখিয়ে দিল। সেই যে কেঁচিকলে পড়ল উপেন, আর ছাড়াতে পারল না। এখনও ভয়ে ভয়ে থাকে। এই বুঝি নকশালরা আসে, এই বুঝি সেই মেয়েটা নিন্দে রটায়। হিরণময় এও জানে সে চলে গেলে উপেন কালীবাড়িতে ভোগ দেবে। কিন্তু হিরণময়েরও তো বাঁচা দরকার। উপেনের দর্জিঘর ছাড়া সে শোবে কোথায়? মানুষের যে রাতের বেলা 4টে দেয়াল, একটা ছাদ আর একটা বন্ধ দরজার দরকার হয়। যদি না হতো তবে হিরণময় খামোকাই বেচারাকে মনের কষ্ট দেবে কেন? হিরণময় চলে যেতে গিয়েও দাঁড়িয়ে বলল, দোকান ঘরটায় থাকছি বলে তোমার অসুবিধে হচ্ছে না তো উপেনদা? গলার স্বরটা বেশ মোলায়েম রাখে সে, তবু ঘেন্না ফুটে বেরোয়। মাথা নিচু রেখেই উপেন বলে, না, অসুবিধে কি? অসুবিধে হলে বলো, চলে যাব। হচ্ছে না বললাম তো। হিরণময় কিছুক্ষণ স্থবিরের দৃষ্টিতে তাকিয়ে থাকে উপেনের দিকে। তার যে আজকাল রাগ হয় না বড় একটা। লক্ষণটা ভালো নয়। রাগ করতেও কেন যে ঘেন্না ধরে। 8:30টায় 9 নম্বর বাস ধরে সোজা ডালহাউসের একটা সরকারি অফিসে চলে এলো হিরণময়। যোগু এখনও আসেনি, 10টার আগে আসেও না। তবু হিরণময় আগেভাগে এসে গেল যোগুকে রাস্তায় ধরবে বলে। লেনদেনের কথা অফিসের চেয়ে রাস্তাতেই হওয়া ভালো। হিরণময় প্রত্যাশা করছে যে কোনো একদিন যোগু তাকে একটা চড় বা ঘুষি মারবেই। ধৈর্য ধরে হিরণময় দাঁড়িয়ে থাকে। সময় যায়। হিরণময় কিছু ভাবতে পারে না আজকাল। মাঝে মাঝে শুধু চারদিকটার উপর একটা নিস্পৃহতার দৃষ্টি নিয়ে চায়। তার মরবার খুব দেরি নেই, সে টের পায়। কিন্তু যতদিন না মরছে ততদিন তো বাঁচতে হবে। বাঁচা মানেই সেই হাগো, মতো, খাও। প্রথম দুটো অশ্লীল নয়, 3 নম্বরটাই সবচেয়ে অশ্লীল এই দেশে। তার চেয়ে বেশ্যাবাড়ি যাওয়া অনেক সম্মানের। অফিসের ফটক থেকে অন্তত 50 গজ দূরে হিরণময় যোগুকে পেয়ে গেল। যোগুও তাকে দেখবে জানত। মুখটায় রস নেই, চোখ মিটমিট করছে। মুখোমুখি হতে প্রথমে কথা হলো না। যোগু একটু থেমে পেরিয়ে যেতে যেতে বলল, হিরো, গত মাসে কথা দিয়েছিলি আর আসবি না। হিরণময় আস্তে করে বলল, এবারই শেষবার। না হিরু, আর নয়, চলে যা। বিশ্বাস কর। যোগু ঘুরে দাঁড়িয়ে বলল, কি বিশ্বাস করব? পার্টির জন্য তুই চাঁদা তুলছিস, এ কথা কি বিলিভেবল নয়? কেন? পার্টি নেই, চাঁদা কিসের? তুই কোথায় চাঁদার টাকা জমা দিস? রসিদ দিস না কেন? দিলে নিবি? আলবাত নেব। হিরণময় আস্তে করে বলে,
তোর সই করা পুরনো চাঁদার রসিদের ফয়েল আমার কাছে আছে। সো হোয়াট? যদি বলিস তো লালবাজারে পাঠিয়ে দেব। যোগু তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে খানিকক্ষণ, তারপর দাঁত কড়মড় করে বলে, ইজ নট ইট ব্ল্যাকমেইল? হিরণময় হেসে বলল, ব্ল্যাকমেল কেন হবে? তুই কি পার্টিকে ভুলে যাচ্ছিস যোগু? তোর না জান কবুল ছিল? যোগু ছোটখাটো মানুষ, রোগা এবং রাগী, কিন্তু রেগেও সে তো কিছু করতে পারে না। কি করবে? চাপা স্বরে বলল, আমার মতো বহু ছেলেই নকশাল ছিল, এখন তারা সব ছেড়ে ছুড়ে নর্মাল লাইফ লিড করছে। আমিও তাই করতে চাই। হিরণময় একটুও রাগে না বা হাসেও না, খুব স্বাভাবিক আলাপ করার মতো নরম স্বরে বলল, তুই ছাড়লেই তো হলো না, পার্টি তো তোকে ছাড়েনি। আমাদের নিয়ম হলো একবার যে ঢুকেছে তাকে মরা পর্যন্ত থাকতে হবে। যোগুর চোখ জলে ধকধক করে তেজি গলায় বলে, আমি কাউকে বন্ড লিখে দেইনি, কারো কৃতদাসও আমি নই। তুই যা। তুই সরকারি অফিসার যোগু, ভুলে যাস না। তাতে কি? তোর পুলিশ রিপোর্ট আমরা খারাপ করে দিতে পারি। ইট ইজ ব্ল্যাকমেইল। না, ওসব ভাবছিস কেন? সেই নরম গলায় হিরণময় বলে, আমরা তো তোকে অ্যাকশনে নামাচ্ছি না, কাজেও লাগাচ্ছি না। তুই চাকরি করছিস কর, সুখে থাকিস থাক। কেবল মাসের শেষে আমাদের চাঁদাটা দিয়ে দিলেই মিটে গেল। সারা মাসে আর আমাদের মুখ দেখতে পাবি না। যোগু মুখ ঘুরিয়ে নিয়ে এ ব্যাপারটা যেন শেষ করে দিয়ে বলল, ঠিক আছে, আমি আজই পুলিশের কাছে যাচ্ছি বলে হাঁটতে থাকে যোগু। হিরণময় তৎক্ষণাৎ ওর পাশে পাশে সমান্তরাল চলতে চলতে বলে, ডেজার্টার আমরা সহ্য করি না, মোটে এই কটা টাকার জন্য রিস্ক নেবি? যোগু মুখ ঘুরিয়ে হিরণময়ের দিকে চেয়ে বলল, দেখ হিরু, আমার খুব সন্দেহ হয় টাকাটা পার্টি ফান্ডে যায় না। পার্টির সঙ্গে তোরও যোগাযোগ নেই, টাকাটা অন্য কোথাও যাচ্ছে। হিরণময় নির্বিকার থাকল, বলল, কোথায় যাবে? পার্টির কাজেই লাগছে। তোকে তো রসিদ দিতেই চাই, তুই নিতে ভয় পাস বলে দিই না। এবার থেকে না হয় তোর নামে রসিদ কেটে দিয়ে যাব। একটা রসিদ বই ছাপিয়ে নেওয়া অতি সহজ কাজ হিরু। আবার এমনও হতে পারে তোর কাছে কিছু পুরনো রসিদ বই থেকে গিয়েছিল। হিরণময় উত্তেজিত হয়ে বলে, মায়েরি বিশ্বাস কর, পার্টির কাজেই টাকাটা লাগে। কি কাজে সেটা স্পেসিফিক্যালি আমাকে বলতে হবে। অনেকক্ষণ ধরে একটা ব্যথা টাটাচ্ছিল হিরণময়ের নাভির চারপাশে। লক্ষণটা ভালো নয়। আর একটা ব্যথা আছে পাঁজরার ঠিক নিচে বুকের কড়ার কাছে। দুটো ব্যথাই চেনে হিরণময়। নাভিতে আমাশার ব্যথা, বুকে অ্যাসিডিটির। দীর্ঘকাল ডাক্তারের কাছে যাওয়া হয় না, ওষুধের মুখ দেখে না, যা খুশি খায়, যখন খুশি ঘুমোয়। এসব তো হওয়ারই কথা। কিন্তু এইসব ব্যথা বেদনা আজকাল তাকে খানিকটা অসহিষ্ণু করে ফেলেছে। অনেক সময় সে ধৈর্য রাখতে পারে না, এখনও পারল না। শরীরে হঠাৎ খুব জোর একটা ঝাঁকুনি দিয়ে প্রায় চেঁচিয়ে বলল, আমি বলছি চাঁদাটা পার্টির কাজে লাগে। হোয়াই ডোন্ট ইউ বিলিভ? কি কাজ শুনবি? যোগু একটু থতমত খেয়ে গিয়েছিল। অবাক হয়ে হিরণময়ের মুখের দিকে চেয়ে রইল। কিছু বলল না, তবে উত্তেজনায় সাদা ঠোঁট দুটো কয়েকবার কাঁপল থরথর করে। কিছু কথা এসেছিল মুখে, বলতে পারল না। হিরণময় যোগুকে দেখল বটে, কিন্তু লক্ষ্য করল না। সুখে থাকা লোকদের ওপর তার আক্রোশটা অনেক পুরনো। সেই আক্রোশ তার ভিতরে ফনা ধরে জেগে ওঠে। সে বলল, এই চাঁদায় একজন পার্টির ক্যাডার খায়, পরে, বাঁচে। পার্টিটা তো একটা আইডিয়া মাত্র। ক্যাডার না থাকলে পার্টি হাওয়া। তাই যদি একজন ক্যাডার চাঁদার টাকায় বেঁচে থাকে, তবে সেইটাই পার্টিরও বেঁচে থাকা। চাঁদাটা তাই পার্টির কাজই লাগে। এখন বুঝলি? স্পষ্ট বোঝা গেল যোগু ভয় পেয়েছে। পাওয়ারই কথা, কিন্তু যোগু কিছু না বলে আস্তে আস্তে তার অফিস মুখো হাঁটছিল। হিরণময় পাশাপাশি যোগুর ছায়া মারিয়ে চলতে চলতে বলে, বালির গোস্বামীপাড়ার শ্যামলকে সিসিআর লাইনের ধারে কে মেরেছিল যোগু? যোগু থমকে যায়, তারপর আবার হাঁটে। ঠিক অফিসের দোরগোড়ায় এসে মুখ ফিরিয়ে বলে, 2টোর পরে আসিস। তার গলার স্বরে কোনো ঘৃণা ছিল না, রাগ ছিল না, একটা গভীর হতাশার ভাব ছিল।